প্রায় ২০ মিনিট ধরে কোহেলি নিথর হয়ে পানি ভর্তি বাথটবে পড়েছিল। পানি ধীরে ধীরে ঠান্ডা হয়ে এলে আবরারের বুকের ভেতর আরো ভারী হয়ে উঠল। সে দ্রুত এগিয়ে গিয়ে কোহেলির দুহাত ধরে সাবধানে তাকে তুলে নিজের কোলে নিল। কোলে নিতেই কোহেলি আচমকা চমকে ওঠে, আবার আগের মতো ছটফট করতে লাগলো। আমাকে ছাড়ুন, ছাড়ুন, আমার মাথা জ্বালায়, শরীরটাও জ্বলছে, পানি চাই, পানি। তার কণ্ঠে আতঙ্ক, ব্যথা আর অচেনা অসংলগ্নতা। আবার এক মুহূর্ত সময় নষ্ট করলো না, কোনো কথা না বলে দ্রুত কোহলির পোশাকটা দ্রুত সম্ভব সাবধানে পরিবর্তন করিয়ে দিল। কোহলি একটানা হাত পা ছোটাছুটি করতে থাকে। সব ঠিক করে আবরার কোহলিকে নিজের কোলে নিয়েই রুমের বেডে এসে বসলো। তার বুকের সঙ্গে লেপ্টে থাকা কোহলি এখনো ছটফট করছে, কখনো চোখ খুলছে, কখনো বন্ধ করছে, জ্বলন্ত ব্যথায় যেন দিশেহারা। আবরার ওর মুখের দিকে তাকাতেই বুকটা হু হু করে উঠল। এটা সেই কোহেলি নয়, এ যেন অন্য কেউ, যে কোহেলিকে সে এত যত্নে এত ভালোবেসে নিজের পৃথিবীর কেন্দ্রে রাখে। তার আজ এমন অবস্থা দেখে সে একদম ভেঙে পড়ল। তবুও কাঁপা হাতে কোহেলিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, রোজ, পাখি, শান্ত হও, কিছু হবে না তোমার, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার পাশে, দেখবে সব ঠিক করে দেব। কিন্তু আবরার জানেই না তার বলা কথাগুলো আদৌ কোহলির কানে পৌঁছাচ্ছে কিনা। কোহলির চোখ দুটো অন্ধকারে ডুবে থাকা মানুষের মতো অস্থির, তার নিঃশ্বাস দ্রুত, শরীর কাঁপছে। কোহলি হঠাৎই আর সহ্য করতে না পেরে আবরারের বুকের শক্ত করে কামড়ে ধরে। চাপা একটা ব্যথা আবরারের বুক দিয়ে ছড়িয়ে পড়ে। তাও আবরার কিছু বলে না, চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে তার সহ্য করে নেয়। এটা ভেবে এতে যদি তার প্রেয়সীর একটু শান্তি লাগে। কিছুক্ষণ পর কোহলির সেই তীব্রতা নিজ থেকেই থেমে গেল। কোহলি নিস্তেজ হয়ে আবরারের বুকে মুখ গুজে দিল, আর পরক্ষণেই কান্নায় ভেঙে পড়ে ফিসফিস করে বলতে লাগলো, আপনাকে ঠিক চিনতে পারছি না, কিন্তু তাও বলছি আমার মাথাটা খুব জ্বলছে, মনে হচ্ছে যেন খুব গরম কিছুতে ধরে রাখা হয়েছে, আর শরীরটা খুব ব্যথা করছে, যেন ভিতর থেকে কেউ আঘাত করছে বারবার। কোহলির কণ্ঠে এমন অসহায়তা যে আবরারের বুকটা মোচড় দিয়ে উঠল। সে কোহলিকে আরো শক্ত করে ধরল, তারপর বলল, আবরার কোহলিকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে নরম স্বরে বলল, কিচ্ছু হবে না তোমার, আমি সব ঠিক করে দেব, এখন একটু ঘুমানোর চেষ্টা করো জান, ঘুমালে ভালো লাগবে। কোহলি কোনো উত্তর দিল না, চোখ বন্ধ রেখে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তার শরীরের প্রতিটা কাঁপুনি আবরারের বুকের ভিতর বিদ্ধ হচ্ছিল, তীরের মতো ধারালো, যন্ত্রণাদায়ক। বিশেষ করে সেই একটি বাক্য, আমি আপনাকে চিনতে পারছি না, আবরারের মনে গেঁথে গেল যেন কারো ছেঁড়া শীতল ধাতব কিছু। এক সময় সে টের পেল কোহলির কান্না থেমে যাচ্ছে, শরীরটা আলতো হয়ে এসেছে, নিঃশ্বাস একটু ভারী, ধীরে, মানে ও ঘুমিয়ে পড়েছে। আবরার খুব সাবধানে কোহলিকে কোলে থেকে নামিয়ে বেডে শুইয়ে দিল, চাদর টেনে দিল তার গায়ের উপর। কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল, শুধু কোহলির কপালের দিকে দপ করে ওঠা নিঃশ্বাস দেখছিল। তারপর সে ওর হাতটা নিজের হাতে নিল, ধীরে, খুব ধীরে, আঙ্গুলগুলো চাপ দিয়ে ফিস করে বলল, পাখি, যার কারণে তুমি এতটা কষ্ট পাচ্ছ তাকে আমি ছাড়বো না, তার জীবন আমি শেষ করে দেব। তোমাকে যে যন্ত্রণা দিয়েছে ঠিক সেই ব্যথা তাকে সহ্য করতে হবে। শব্দগুলো ঠান্ডা, অটল, অবিচল প্রতিজ্ঞার মতো। শেষবারের মতো কোহলির চেহারার দিকে তাকিয়ে আবরার উঠে দাঁড়ালো। তার চোখে এখন ভয় নেই, রাগ নেই, বরং একটি গভীর হিসেবি হাসি। রুমের দরজা আস্তে খুলে বেরিয়ে গেল সে। কোহলির ঘুমন্ত অবস্থায় যেন একটু কেঁপে উঠল। আর রুমটিতে রয়ে গেল শুধু তার নিঃশ্বাসের শব্দ আর আবরারের রেখে যাওয়া প্রতিজ্ঞার ভারী ছায়া। আর তার হিসেব। গোডাউনের ভেতরে আলো কম, একটা মাত্র বাল্ব মাথার উপরে দুলছে, যেন প্রতিটা দুলুনিতে পরিবেশটা আরো ভয়ঙ্কর করে তুলছে। দেয়ালের কোনায় ছায়া হয়ে জমে আছে, আর বাতাসে শুকনো ধুলোর গন্ধ। ফাহিমকে মাঝখানে একটা কাঠের চেয়ারে বসানো হয়েছে, হাত পা বাঁধা নয়, তবু যেন সে এখানকার রাজা। কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, মুখে এক অদ্ভুত উদাসীন হাসি। আবরার প্রবেশ করতেই ফাহিম চোখ তুলে তাকালো, তারপর খুব ধীরে একটা বাঁকা হাসি দিল, অপরাধীর নয়, যেন কারো গোপন জয়ের হাসি। এই হাসিটাই আবরারের মাথায় আগুন ধরিয়ে দিল। সে এক মুহূর্ত অপচয় করলো না, দ্রুত এগিয়ে গিয়ে ফাহিমের সামনে দাঁড়ালো, তারপর ঝটকা দিয়ে তার মুখ বরাবর একটা সজোরে আঘাত করলো। ফাহিমের মাথা একটু কেঁপে গেল, ঠোঁটের পাশে হালকা রক্তরেখা ফুটলো, সামান্য
কোনো গ্রাফিক নয়। কিন্তু আশ্চর্যজনকভাবে ফাহিম আবারও হাসল, আর সেই হাসিটা এবার যেন আবরারের বুকের মধ্যে কাঁটা বিঁধিয়ে দিল। আবরার এবার ফাহিমের গলা চেপে ধরে দাঁড় করালো। তার কণ্ঠ থরথর করে করছে রাগে, যন্ত্রণায়, অসহায়তায়। তারপর রাগী কণ্ঠে বলল, বল, আমার পাখিকে কি করেছিস তুই? ও ওইখানে কাঁপছে কেন? কেন আমাকে চিনতে পারছে না? কি করেছিস বল? ফাহিম কাঁধ ঝাঁকালো, তার চোখে একটা অমানসিক শান্তি। আরে শান্ত হ, এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? এত উত্তেজিত হয় না, শরীরের জন্য ভালো না। আবরার আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই ফাহিম হাত তুলে থামার ইশারা করলো। আবার অনিচ্ছা সত্ত্বেও কলার ছেড়ে দিল। সে একটু পিছিয়ে দাঁড়ালো, কিন্তু তার চোখে যে আগুন জ্বলছে সেটা দেখে যে কোনো মানুষ ভয় পেত। ফাহিম পুনরায় চেয়ারে হেলান দিয়ে বসলো, যেন সে আরাম করে গল্প করার সুযোগ পেয়েছে। তারপর বলতে শুরু করলো, আসলে আমি অনেক দিন ধরেই একটা জিনিস নিয়ে কাজ করেছি। একটা মেডিসিন, এমন একটা ফর্মুলা যা মানুষের স্মৃতি মুছে দিতে পারে। তবে হ্যাঁ, অতীতের সব স্মৃতি মুছে দিবে। যেমন কুহেলি তোদের সবাইকে ভুলে গেছে, অথচ আমাকে ভুলেনি। ওই মেডিসিন শরীরে যাওয়ার পর সর্বপ্রথম আমাকে দেখেছিল। তাই ওই মেডিসিন যখন কাজ শুরু করে শুধু আমার কথাই মনে করবে, আর তোদের কাউকে চিনবে না। তারপর ফাহিম একটু থেকে পুনরায় ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলতে শুরু করলো, আমি প্রথমে এটা শুধু গবেষণা হিসেবেই করেছিলাম, কিন্তু যেদিন সীসা এসে বলল কুহেলি নাকি তোর কাছে তুই বন্দি করে রেখেছিস, পরে আমি খোঁজ লাগালাম। কুহেলি কি সত্যিই তুই বন্দি করে রেখেছিস, নাকি কুহেলি নিজ থেকে তোর কাছে আছে? পরে জানতে পারলাম কুহেলির নিজের ইচ্ছে আছে বর্তমানে, যদিও আগে তুই বন্দি করে রেখেছিলি। ফাহিম এক পর্যায়ে কথা বলতে বলতে উঠে দাঁড়ায়, দুহাত পকেটে ঢুকিয়ে বলতে লাগলো, ঠিক সেই দিন থেকেই আমার কাজটা বদলে গেল। গবেষণা রইল না, এটা পরিণত হইল মালিকানার অনুভূতিতে। আমি আরো মনোযোগ দিয়ে সেই মেডিসিন বানাতে লাগলাম, রাত জেগে, খাওয়া দাওয়া বাদ দিয়ে, শুধু একটাই ভাবনা, কুহেলি যেন শুধু আমার হয়। তার চোখে অদ্ভুত এক দীপ্তি। ওকে আমি মাত্র 3টি ডোজ দিলাম। হ্যাঁ, মাত্র তিনটা। আর এতেই কোহলির মাথা ভেতরের পুরো দুনিয়া বদলে গেল। সে তার অতীতের মানুষদের চিনতে পারছে না, কিন্তু শুধু আমাকেই মনে রাখছে। ফাহিম একটু ঝুঁকে আবরারের চোখের দিকে তাকিয়ে বলল, যখন কোহেলি শুধু আমাকে বাদে আর কাউকে না চেনে, তখন আমার এক অদ্ভুত আনন্দ লাগে, বলেই হাসতে লাগলো। গোডাউনের অন্ধকারে বাতি মাত্র 2টি জ্বলছিল। চারপাশে পুরনো কাঠের বাক্স, ধুলো আর বন্ধ হয়ে থাকা গন্ধে পুরো জায়গাটা যেন আরো ভারী লাগছিল। আবরারের রাগ কমানোর বদলে আরো জ্বালিয়ে দিল। হঠাৎই ধাক্কা। ফাহিম ভারসাম্য হারিয়ে ফ্লোরে পড়ে গেল। পড়ে যেতেই আবরার ঝোড়ের মতো এগিয়ে গিয়ে ফাহিমের বুক বরাবর 2টা লাথি মারে। তারপর ফাহিমের কলার ধরে দাঁড় করিয়ে বলে, তোর কাছে কুহেলিকে ঠিক করার মেডিসিন আছে, তাই না? ফাহিম কষ্টে শ্বাস নিতে নিতে ফিসফিসিয়ে বলল, অবশ্যই আছে। আবরারের চোখ জ্বলছিল। সে ফাহিমের শার্টের কলার ধরে তুলে দাঁড় করালো। কিন্তু আবরার কিছু বলার আগে ফাহিম এক অদ্ভুত শান্ত সুরে বলল, আমি দেব, কিন্তু একটা শর্ত আছে। আবরার চোখে সরু করে তাকালো। ফাহিম একটু এগিয়ে এসে আবরারের কান খুব আস্তে করে কিছু একটা বলল। ফিসফিসটা এত নিচু স্বরে ছিল যে গোডাউন ভাঙ্গা দেয়ালও সেটা শোনেনি। কিন্তু আবরারের মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তেই। চোখে বিরক্তি, ঠোঁটে হালকা তাচ্ছিল্য। এই ইচ্ছে কখনোই পূর্ণ হবে না। তারপর ধীরে ধীরে হাসলো সে, তবুও তোর শর্তটা মেনে নিলাম। ফাহিম স্তম্ভিত। শর্ত মেনে নেওয়ার কথা আশা করেনি। আচ্ছা, শুধু এই কথাটাই বলতে পারলো সে। আবরার তীক্ষ্ণ কাঁপা কণ্ঠে বলল, তুই এখনই ডোজ দিবি কুহেলিকে, ওর এমন অবস্থায় দেখতে পারছি না আর। ফাহিম মাথা নেড়ে সম্মতি দিল, কিছুটা ভীত, কিছুটা অস্বস্তিতে, যেন তার গলা শুকিয়ে যাচ্ছিল। দুজনে দরজার দিকে এগিয়ে গেল। গোডাউনের লোহার দরজা ঠেলে খোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে আলোটাকে কাঁপিয়ে দিল। আবরার দরজার বাইরে পা রাখলো, ফাহিমও তার ঠিক পেছনে। দুজনের ছায়া বাইরে রাস্তার আলোয় লম্বা হয়ে পড়লো, আর তাদের ছায়া যেন ইঙ্গিত দিচ্ছিল এই গল্প এখন বাঁক নিতে যাচ্ছে। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।